এই ডিএটা প্রথমত এই যে ডিএটা দিচ্ছে না, দেখুন এটা হলো সরকারি কর্মচারীদের প্রাপ্য। এটা কোনো ভিক্ষা না যে আমার আজকে মনে হলো 2%, আজকে মনে হলো 4%, ভোটের আগে আমি 4% দিয়ে মুখ, উনি যেরকম বলেছিলেন না ঘেউ ঘেউ ঘেউ, মানে উনি সেই জিনিসটাই মনে করেন। সরকারি কর্মচারীদের উনি কুকুর মনে করছেন, মাঝে মাঝে একটু একটু করে খাবার দিয়ে দিচ্ছে। কিচ্ছু না, এসএসসি তো একটা জিনিস দিতে পারতো, যে কারা যোগ্য। অযোগ্যর কথা বাদ দিন, এসএসসি তো চাকরি দিয়েছে, এসএসসি তালিকা দিত কারা যোগ্য, তাহলেই তো এই যোগ্যদের চাকরি আজকে পেতে। এসএসসি দিল না কেন? কারণ উনি একটা চাকরি পেতে গেলে তো চাকরির পরীক্ষায় বসতে হবে। উনি তো চাকরির ইন্টারভিউতেই বসেন, এদিকে চাকরি পেয়ে গেছে। যেটা দেখা গেছে যে আপাতত এরা হলো বেআইনি, আপাতত, এটা আমরা বলছি, এসএসসি বলছে। সেটাই হচ্ছে 10,750। যারা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা টাকা নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে যদি শুধু অযোগ্যদের চাকরি দেয়, তো বাড়িতে গিয়ে হামলা হবে। কিন্তু পুরোটা গেলে বলবে দেখুন পুরোটা গেছে, কিছু করার নেই। পৃথিবীতে কোথাও শুনেছেন চাকরি অযোগ্য বেআইনি ভাবে পেয়েছে কিন্তু তাদের চাকরি বাঁচানোর জন্য আমরা অতিরিক্ত শূন্যপদ? তার মানে কি কোনোভাবে যে কোনো প্রকারে এদের চাকরি বাঁচাতে চাইছে সরকার, আর কিচ্ছু না। কোর্ট এসএসসির মামলার মতনই ওই দুর্নীতি দেখলে পুরোটাই বাতিল হবে এই 14 ভিত্তিতে যত চাকরি হয়েছে। এবং এই ফিগারটা আপনাকে আমি বলছি, দুটো সিলেকশন প্রসেস মিলিয়ে প্রায় 60-65 হাজার চাকরি তো যাবে। একটা দুর্নীতি করে যে চাকরি পেয়েছে সেই চাকরি থাকবে না। দেখুন, বাজেটে দিশা দেখাতে পারলো কি পারলো না বোঝা যাবে একটা বাজেট থেকে, মূলত আমাদের মতন দেশে, যে আমি কতটা কর্মসংস্থান তৈরি করতে পারছি, তার জন্য আমি কি ব্যবস্থা নিচ্ছি, আমি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করার জন্য কি ব্যবস্থা নিচ্ছি, বা শিক্ষা ক্ষেত্রে উন্নতি করার জন্য কি ব্যবস্থা নিচ্ছি। মূলত এই তিনটে বিষয় কিন্তু বাজেট কিচ্ছু আশার আলো দেখাতে পারেনি। আমি লক্ষ্মীর ভান্ডারে কি টাকা দিলাম না বাড়ালাম না কমালামের চেয়েও বড় ব্যাপার আমি কত নতুন কর্মসংস্থান তৈরি করলাম যাতে করে বেকারত্ব দূর হয়, আমি শিক্ষা ব্যবস্থাকে কি করে উন্নত করলাম যাতে আরো বেশি করে শিক্ষার মান বাড়ে, আমি স্বাস্থ্য ব্যবস্থাকে কি করে উন্নততর করছি, যা অবস্থা যাতে করে বেসিক মানে হেলথ অ্যামিনিটিস সবার কাছে পৌঁছে যায়, তার জন্য কি ব্যবস্থা, যেখানে এই বাজেট থেকে এই তিনটে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। সে এক ঘুরিয়ে ফিরিয়ে এক কথা, আমি এই করেছি আমি সেই করেছি আমি অমুক করেছি, বামফ্রন্ট সরকারের ওই লোন ছিল এই দেনা ছিল। আরে আপনি যদি অত তাহলে আপনি কমেন্টে আসলেন কেন? যদি যাই হয় বামফ্রন্ট সরকার দেনা ছেড়ে দিন সরকারটা, বামফ্রন্ট সরকার তাহলে আবার ফেরত দিয়ে দিন, আবার ঠিকঠাক ভাবে সব চলবে। এত এত বছর যেরকম ভাবে চলেছেন, দায়িত্ব নিয়ে অজুহাত দিয়ে তো লাভ নেই। আপনি ফেলিওর, এটা স্বীকার করতে হবে। এই বাজেট ইজ আ টোটাল ফেলিওর। সত্যি আমি যে প্রশ্নটা করবো যে 4% ডিএ বানালো রাজ্য, কিন্তু পাহাড় প্রমাণ যে ফারাক ছিল, সেই ফারাক ঘুষলো কই, রয়ে গেল তো 35% ঘাটতি। কি বলবেন? এই ডিএটা প্রথমত এই যে ডিএটা দিচ্ছে না, দেখুন এটা হলো সরকারি কর্মচারীদের প্রাপ্য। এটা কোনো ভিক্ষা না যে আমার আজকে মনে হলো 2%, আজকে মনে হলো 4%, ভোটের আগে আমি 4% দিয়ে মুখ, উনি যেরকম বলেছিলেন না ঘেউ ঘেউ ঘেউ, মানে উনি সেই জিনিসটাই মনে করেন। সরকারি কর্মচারীদের উনি কুকুর মনে করছেন, মাঝে মাঝে একটু একটু করে খাবার দিয়ে দিচ্ছেন। এটা সরকারি কর্মচারীদের প্রাপ্য। আমি বলবো তারা বলুক আমাদের এই 4% দিয়ে দরকার নেই, পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য না দিলে আমরা কাজ করব না, টোটাল নন কর্পোরেশন করে দিক, তাহলেই উনি আজকে টের পাবেন। ধর্মঘটের কথা বলছেন? আমি বলছি টোটাল নন কোঅপারেশন, টোটাল নন কোঅপারেশন। আজকে এই সরকারটা চলছে কিন্তু উনি ভুলে গেলেন না এই সরকারি কর্মচারীদের জন্যই। আর আপনি ওনাদেরকে কুকুর মনে করছেন, ওনাদেরকে ভিক্ষে দিচ্ছেন 4%, কেন দিচ্ছেন? এই সরকারি কর্মচারীদের বলুক যে আমাদের 4%-এর দরকার নেই, আপনি পুরো যদি দেন আপনাকে এই সময়সীমা দিলাম, আপনি নয় পুরো দেবেন, নয়তো আমরা টোটাল নন কর্পোরেশন করবো, দেখে নি আপনারা কিভাবে সরকার চালান, রাজ্য চালান। সুদীপ্তদা, 2.5 দশক বাদে প্রায় পশ্চিমবাংলার বাজেটে লাইভ টেলিকাস্ট হলো না। বাকি সমস্ত রাজ্যে আমরা জানি লাইভ টেলিকাস্ট হয় বা হচ্ছে। একদম বহু বছর বাদে 2025 সালে রাজ্যবাসী বাজেট বক্তৃতা না দেখতে পেল না শুনতে পেল, যদিও সংবাদ মাধ্যম ইতিমধ্যেই একদম বাজেটের যে সারাংশ তা জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করতে রাজি হলেন না? দেখুন, এইটা এই সরকারের একটা মানে কি বলবো, একটা ফিচার কি, কোনো কিছুতে ট্রান্সপারেন্সি আমি রাখবো না। কোনো শিক্ষা
নিয়োগ বলুন, যে কোনো নিয়োগে বলুন, কোনো ট্রান্সপারেন্সি থাকবে না, দুর্নীতি হবে। কোনো টেন্ডার প্রসেস ট্রান্সপারেন্সি থাকবে না, কোনো সরকারি প্রকল্পে কোনো ট্রান্সপারেন্সি থাকবে না। স্বাভাবিক ব্যাপার, বাজেটে ট্রান্সপারেন্সি থাকবে না। এই যে ডাক্তারদের সঙ্গে যখন যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে চেয়েছিল, বলেছিল, প্রথমে বলেছিল সবাই শুনুন, উনি চাননি। ওনার এটা স্বভাব যে উনি ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস পছন্দ করেন না, তাই জন্য রাখেননি। যদি স্বচ্ছতা থাকতো ওনার মধ্যে, সততা থাকতো, স্বচ্ছতা থাকতো, তাহলে এটা লাইভ টেলিকাস্ট করতো। ট্রান্সপারেন্সি নেই, সততা নেই, তাই জন্য করেননি, সিম্পল অ্যান্সার। মুখ্যমন্ত্রী বলছেন 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গিয়েছে, প্রতি পরিবারে 4 জন সদস্য থাকলে জনসংখ্যা এখানেই 36 কোটি হয়ে যায়। এরপর যারা পাননি তাদের সংখ্যা যদি 1 কোটি হয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দাঁড়ায়? 37 কোটি। কি বলবেন? দেখুন, আমি লাস্ট যখন চেক করেছিলাম আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 8 কোটি মতন। এবার উনি কোথা থেকে 37 কোটি পাচ্ছেন না, যেরকম ভাবে উনি 50 লক্ষ চাকরি নাকি দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে, সেরকম ভাবেই হয়তো 37 কোটি লোক আছে। তাই মানে কি বলবো, মানে এই কথাগুলো বলেন কি করে একজন মুখ্যমন্ত্রী, সেটা ব্যাপারটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের লোকেরা না এখন বাইরের স্টেটের লোকের কাছে খোরাকে পরিণত হয়েছে, আর কিচ্ছু না। শুধু একটু না, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিএসসি বাড়িয়ে দেয়, এর জন্য মানুষকে অনেকটা ভুগতে হয়। তিনি বলছেন ওটা আমাদের হাতে নেই, ওরা স্বশাসিত সংস্থা, অর্থাৎ সিএসসির কথা বলছেন তিনি। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লিতে কি বোর্ড আছে তার থ্রুতে। ভুল কথা। পুরোপুরি আজকে সিএসসি কাকে তার কর্মচারী করবে রাজ্য সরকার বলতে পারে না, কিন্তু সিএসসি যে বিদ্যুৎ সরবরাহ করছে এটা একটা পাবলিক সার্ভিস, এবং এইখানে সরকারের যথেষ্ট পরিমাণ এখতিয়ার আছে বলার যে আপনি কত টাকা ইউনিটে কি দেবেন। এই যে কথাটা বলছেন এটা হলো মিথ্যাচার, ওনার স্বভাব মিথ্যা কথা বলার, এই মিথ্যাচার। ওই বামফ্রন্টের আমলে তো এরকম আকাশ ছোঁয়া বিদ্যুতের দাম বাড়েনি, কন্ট্রোলে ছিল, কন্ট্রোলে রেখেছে, তাই বাড়েনি। আজকে কন্ট্রোলে রাখতে পারেনি সিএসসির কর্ণধারকে, সিএসসি কে, এই মুখ্যমন্ত্রী। এনাদের টাকার সঙ্গে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক আছে বা এই সরকারের বা তার দলের, তাই জন্য রাখতে পারছেন না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এবং মানুষের সামনে মিথ্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর কিচ্ছু না। সেটা তো মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গেল যে দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দাম অনেকাংশে কমে যাবে এবং আগামী 100 বছরে লোডশেডিং কমবে, ভবিষ্যৎ প্রজন্মের কোনো অসুবিধাই হবে না। এবং তিনি বলছেন যাতে আগামী জেনারেশনের সুবিধা হয়, 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে, আয়ত্তের মধ্যে থাকে, স্বল্প মূল্যে যাতে বিদ্যুৎ পান, তাই এই প্রজেক্ট তৈরি করছি। দেখুন, লাস্ট 14 বছরেও তো উনি কিছু করতে পারলেন না, আগামী 5 বছরে কি হবে ওনাকে আগে সেটা করতে বলুন, সেটার ব্যবস্থা করতে বলুন, তারপর তো 100 বছর। আগামী 5 বছরেই যদি উনি প্রজন্মকেই নষ্ট করে দেন, আর 100 বছরে কে কি থাকবে? উনি তো প্রজন্মটাকে নষ্ট করে দিচ্ছেন বছরের পর বছর। আগামী 5 বছর কি হবে আগে সেটার ব্যবস্থা করতে বলুন, তারপর 100 বছরের কথা ভাববেন। দেউচা পাচামির স্বপ্ন কি তাহলে বাস্তবায়িত হবে না কখনো? দেউচা পাচামি ওনার রাজ্যে উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন কোনো শিল্প হবে না, কারণ সবাই জানে উনি টাটার সঙ্গে কি করেছেন। আজকে টাটা থাকলে পশ্চিমবঙ্গের কি হতো, শুধুমাত্র মানে রাজনীতির করণে উনি আজকে টাটা গোষ্ঠীকে পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে বাধ্য করেছেন। আর কোনোদিনও ওনার আমলে ওনার এই তোলাবাজি সরকারের আমলে কোনো শিল্প আর পশ্চিমবঙ্গে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি, এখনো অধিগ্রহণ হয়নি এক চুল জমি, কিভাবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? বললাম তো, সবই হলো আহ মুখের বক্তব্য, কার্যকলাপে কোনো তার প্রতিফলন নেই, এবং সেটা আমরা 2011 সাল থেকে দেখে আসছি। তাই এটা নতুন কিচ্ছু না। আপনি দেখবেন আবার পরের বার যখন কোনো মিটিং এ হবে বলবেন আমি 500 কোটি টাকা দিয়েছি, হয়ে গেছে, কিন্তু আদপে দেখবেন জমি অধিগ্রহণ হলো না, আমি টাকা স্যাংশন করে দিলাম, ওই অবস্থায় পড়ে তো আজ অব্দি কিছু হবে না, এবং হয়ওনি, হবেও না। একদম আমি দেখতে পাচ্ছি দীপক অধিকারী একদম তিনি রীতিমতো বারংবার বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। সেই বাস্তবায়নের স্বপ্ন কি আপনারাও দেখছেন এখনো? এতদিনে হয়নি কেন? আজকে দেবও কতদিনের এমপি, অনেক 2014 সাল থেকে মনে হয় উনি এমপি, 14 বা 19, যাই হোক, সেকেন্ড টার্ম এমপি না, এমপি হয়ে গেল। আর সরকারে আছে 11 সাল থেকে।
তাহলে এতদিনে করতে পারলো না, এখন গিয়ে আবার 26-এ ভোটের আগে এই একটা সুশ্রী দিয়ে দিল যে ঘাটাল মাস্টার প্ল্যান করবো, আদপে কিছু হবে না। জমিটাই অধিগ্রহণ করলো না, জমিটা অধিগ্রহণ করবে কি করে? উনি তো পথ দেখিয়ে দিয়েছেন কোনো জমি অধিগ্রহণ উন্নতি হতে গেলে কিভাবে আটকাতে হয়। আর আর ওনার আমলে কিছু করতে গেলে তো তোলাবাজি দিতে হবে। ওনার সরকার কাজ করবে কিন্তু ওনার দলের তোলাবাজদের টাকা দিতে হবে, তো হবে কি করে? কোনোদিনই সম্ভব না। আর শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। একের পর এক ধাক্কা, একদম স্কুল শিক্ষক নিয়োগ মামলা, এবার একদম সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজ্যের একদা মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। একদম কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা। তবে খালি হাতেই ফিরতে হলো তাকে। তার নিয়োগকে সন্দেহজনক বলে পর্যবেক্ষণ করে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কি বলবেন? দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তো উনি যান তাহলে একই হবে, কারণ স্বাভাবিক ব্যাপার। আপনি একটা চাকরি পেতে গেলে তো চাকরির পরীক্ষায় বসতে হবে। উনি তো চাকরির ইন্টারভিউতেই বসেন, এদিকে চাকরি পেয়ে গেছেন। আর এই তথ্যটা কে দিয়েছেন? তথ্যটা দিয়েছে হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যে উনি ইন্টারভিউতে বসেনি, তাও ওনাকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে জোর করে, দুর্নীতি করে। তাই জন্য ওনার চাকরি গেছে, তাই জন্য কোনো কোর্টই ওনার চাকরি বহাল রাখবে না, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট খারিজ করেছে ওনার আবেদন। সুতরাং আমি একটা প্রশ্ন করবো, এই ব্যাপারটাই, এই অঙ্কিতা অধিকারীর চাকরি, পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত হওয়া, ববিতা সরকারের চাকরিতে এন্ট্রি নেওয়া এবং পরবর্তীকালে ববিতা সরকারেরও চাকরি চলে যাওয়া এবং অনামিকা দেবীর চাকরি পাওয়া, এই মূল যে গল্পটা যদি একটুখানি আমাদের কাছে বাস্তবায়িত করতেন। দেখুন, প্রথমে দেখা যায় যে হঠাৎ করে এই অঙ্কিতা অধিকারী, যিনি প্যানেলে ছিল না, হঠাৎ করে তার নাম প্যানেলের 1 নম্বরে ঢুকে গেল ওয়েটিং লিস্টে। সেই নিয়ে যখন মামলা করলো ববিতা সরকার বলে একজন, সেখানে বলা হলো যে অঙ্কিতা অধিকারী চাকরি পেতে যোগ্য না, এবং স্কুল সার্ভিস কমিশনও বললো উনি ইন্টারভিউতে বসেননি বলে ওনার চাকরি চলে গেল। এবার ববিতা সরকার বলল ববিতা সরকারই চাকরি পাওয়ার যোগ্য, ববিতা সরকার চাকরি পেলো। তারপরে দেখা গেল অনামিকা বলে উনি আমাদের কাছে আসলেন, উনি তথ্য দিয়ে দেখলেন যে দেখুন ববিতা সরকারের নম্বর কম, আমার নম্বর বেশি। আমরা তখন মামলা কোর্টের কাছে আবেদন করলাম যে ববিতা চাকরি পাওয়ার যোগ্য না, উনি কোর্টের কাছে সঠিক তথ্য দেননি বলে আমরা আবেদন করে বললাম এই চাকরি অনামিকাকে দিতে হবে। তখন কোর্ট সেই তথ্য বিচার করে দেখলো, পর্যালোচনা করলো, করে কোর্ট দেখলো হ্যাঁ সত্যি ববিতা কোর্টের কাছে যে তথ্য দিয়েছে সেই তথ্য ভুল তথ্য, মিথ্যে তথ্য, এবং তা সেই বেসিসে ববিতাকে চাকরি দেওয়া হয়েছিল। তাই কোর্ট ববিতার চাকরি খারিজ করলো এবং ববিতাকে 15 লক্ষ টাকা যেটা পেয়েছিলেন সেই 15 লক্ষ টাকাও অনামিকাকে দিতে বললো এবং অনামিকাকে চাকরি দিতে বললো, এবং অনামিকা চাকরিটি পেল। এই যে 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেখানে আমরা দেখতে পেলাম একদম সর্বোচ্চ শুনানি, সর্বোচ্চ শুনানি 10ই ফেব্রুয়ারি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা রায় ঘোষণার। এই সর্বোচ্চ শুনানির পরেও নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করলো এসএসসি। 26,000 চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। এর পেছনের অঙ্ক কি? নতুন করে মামলা করেননি, একটি আবেদন করেছিল চিফ জাস্টিসের কাছে যে আমরা কিছু তথ্য দিতে চাই, কিন্তু সেই তথ্য হয়তো সুপ্রিম কোর্ট বলেছে আপনারা দিন, কিন্তু সেই তথ্যটা, এই যে আবেদনটা হলো সময় নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য। কারণ হাইকোর্টে এতদিন ধরে হলো, সুপ্রিম কোর্টে এতদিন ধরে হলো, তারা দিতে পারলেন না, হঠাৎ করে এখন গিয়ে তথ্য মনে হলো আমরা তথ্য দিয়ে এটা হলো শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করা এবং সময় নষ্ট করা, এর বাইরে কিচ্ছু না। এসএসসি কোনো সঠিক পৃথকীকরণের তালিকা দিতে পারেনি। যদি দিত তাহলে সুপ্রিম কোর্টে হয়তো এতদিন ধরে শুনানিই হতো না। সুপ্রিম কোর্ট লাস্ট দিন অব্দিও বলেছে আপনাদের তালিকাটা কোথায়, কারণ এসএসসি যে তালিকা দিচ্ছে তার সঙ্গে বোর্ডের তালিকা মিলছে না, সিবিআই এর তালিকা মিলছে না। এমনকি আমরা একটা কোর্টে তালিকা দিয়েছি যে এই হলো এসএসসির এফিডেভিট থেকে এই তালিকা, যেটা দেখা গেছে যে আপাতত এরা হলো বেআইনি। আপাতত, এটা আমরা বলছি না, এসএসসি বলছে। সেটাই হচ্ছে 10,750, এসএসসি বলছে 5,000। কি করে সম্ভব এটা? এসএসসির কোনো ইচ্ছাই নেই যে পৃথকীকরণ করার, কিচ্ছু না। এসএসসি তো একটা জিনিস দিতে পারতো যে কারা যোগ্য, অযোগ্যর কথা বাদ দিন, এসএসসি তো চাকরি দিয়েছে, এসএসসি তালিকা দিত কারা যোগ্য, তাহলেই তো এই যোগ্যদের চাকরি আজকে পেতে। এসএসসি দিল না কেন? কারণ এসএসসি চায় এই অযোগ্যদের চাকরি বাঁচাতে, আর যদি বাঁচাতে না পারে যাতে পুরো প্যানেলটা বাতিল হয়, যাতে করে যেসব এই লোকেরা টাকা নিয়েছে, যারা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা টাকা নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে যদি শুধু অযোগ্যদের চাকরি দেয় তো বাড়িতে গিয়ে হামলা হবে, কিন্তু পুরোটা গেলে বলবে দেখুন পুরোটা গেছে, কিছু করার নেই। এটাই হলো মেন কারণ, এর বাইরে আর কোনো কারণ নেই। তাহলে বলছেন রাজনৈতিক মদতপুষ্টতা হচ্ছে? অবশ্যই,
যে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এসএসসি বলছে আমরা অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করব, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে? পৃথিবীতে কোথাও শুনেছেন চাকরি অযোগ্য বেআইনি ভাবে পেয়েছে কিন্তু তাদের চাকরি বাঁচানোর জন্য আমরা অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট? তার মানে কি কোনোভাবে যে কোনো প্রকারে এদের চাকরি বাঁচাতে চাইছে সরকার, আর কিচ্ছু না। শুধু দাদা, আমরা ইতিমধ্যে একটা সূত্র অনুযায়ী সংবাদ পাচ্ছি যে প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি তা নাকি ছাপিয়ে যাবে এই এসএসসির নিয়োগ দুর্নীতিকেও, কি বলবেন? অবশ্যই ছাপিয়ে যাবে, কারণ প্রাথমিক নিয়োগের জন্য একটা পরীক্ষা হয় টিচার এলিজিবিলিটি টেস্ট। সিবিআই রিপোর্টে দেখা গেছে যে এমন লোকে টেটে পাশ করছে যে টেটে বসেইনি, টেটে শূন্য পেয়েছে, তাকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এবং একাধিক নাম সিবিআই তাদের রিপোর্টে দিয়েছে, কিভাবে এই মেকানিজম তৈরি হয়েছে তার সেই ঘটনা পুরো বিবরণ দিয়েছে সিবিআই তার রিপোর্টে। এবং যদি প্রাইমারির শুনানি যখন শুরু হবে তখন দেখবেন যদি আলটিমেটলি দুর্নীতি যা আছে কোর্টের কাছে যখন পেশ করবো, আমাদের বিশ্বাস কোর্ট এসএসসির মামলার মতনই ওই দুর্নীতি দেখলে পুরোটাই বাতিল হবে এই 14 ভিত্তিতে যত চাকরি হয়েছে। 2014 সালে যারা দেখাতে পারবে যে আমরা সঠিকভাবে পাশ করেছি, এই আমাদের সার্টিফিকেট, এই আমাদের ওএমআর শিট, তাদের বাদ দিয়ে কি খুব খুব কম সংখ্যক লোক আপনাকে আমি বলে দিচ্ছি দেখাতে পারবে যে আমাদের ওএমআর শিট আছে, এই যে অরিজিনাল ওএমআর শিট, তার বাইরে একটা লোকেও তাদের অরিজিনাল ওএমআরও দেখাতে পারবে না, কারণ তারা পরীক্ষাই দেয়নি, ম্যাক্সিমাম লোকই পরীক্ষায় বসেনি বা শূন্য পেয়ে পাশ করেছে, তাদের চাকরি যাবে। এবং এই ফিগারটা আপনাকে আমি বলছি দুটো সিলেকশন প্রসেস মিলিয়ে প্রায় 60-65 হাজার এর ভিত্তিতে দাবি করছে। এবং এই মামলা কোর্টে অলরেডি বিচারাধীন এবং এই রিপোর্ট সিবিআই দিয়েছে, এটা আমার দাবি না, এটা তথ্য যা আছে সেটাই আপনাকে আপনি প্রশ্ন করলেন, আমি দর্শকদের জন্য আপনাদের জন্য এটা বললাম, আর কিচ্ছু না। একদমই। আমি আমি একটা শেষ দুটো প্রশ্ন আপনার কাছে করব। এই যে সমস্ত প্রসিডিওর হলো 10ই ফেব্রুয়ারি, এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্পন্ন হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 এপ্রিলের পরে একদম তার রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন একজনেরও চাকরি যাবে না। কি বলবেন সে প্রসঙ্গে? দেখুন, আপনাকে তো আমি এইটা বলতে পারি, উনি সবসময় আইন আদালত কিছু মানেন না, উনি চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে, কিন্তু আপনাকে আমি বলছি ওনার এই আশা পূর্ণ হবে না দুঃখের সঙ্গে। চাকরি তো যাবেই, কেউ আটকাতে পারবে না। ফিগারটা কত তাও একটু বলতে পারবেন? পুরোটাও যেতে পারে, এবং কিন্তু যদি প্রধান বিচারপতি মনে করে যে না পৃথকীকরণ করা সম্ভব, উনি পৃথকীকরণ করবেন। তাই বললাম চাকরি তো যাবে, একটা দুর্নীতি করে যে চাকরি পেয়েছে সেই চাকরি থাকবে না। সুতরাং এই প্রভিশন কি কোথাও গিয়ে থাকবে পৃথকীকরণে? আমাদের মতে পৃথকীকরণের কোনো উপায় নেই, তার কারণ এসএসসি বা রাজ্য সরকার কোনো তালিকাই দেয়নি, এবং যেখানে পুরো সিলেকশন প্রসেসের ভিতটাই গন্ডগোল, অরিজিনাল ওয়েমারই নেই, কিসের পৃথকীকরণ আমাদের মতে। এবার দেখা যাক প্রধান বিচারপতি কি রায় দেয়। আর শেষ প্রশ্ন আপনার কাছে, আজিকর আন্দোলনের সময় কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বহু চিকিৎসক। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসকদের নতুন সংগঠন WBJDA। আর তাদের অভিযোগ, আজিকর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীনই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র চিকিৎসক। তার মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারও রয়েছেন, 7 জন পিজিটি। কমপক্ষে প্রায় 5 কোটি টাকা রোজগার করেছেন, রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা বলেই দাবি। কি বলবেন? তদন্ত করুক না, তদন্ত করুক, নিরপেক্ষ তদন্ত করুক, বেরিয়ে আসবে এটা অভিযোগ করে তদন্ত করুক, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করুক। আর যাই করে থাকুক, মৃতদেহ নিয়েও কোনো দুর্নীতি করেনি, তারপরে ওই স্যালাইন ভুল স্যালাইন দিয়ে নিষিদ্ধ স্যালাইনও দেয়নি। যদি করে থাকে তদন্ত করুন। আর স্বাস্থ্যসাথী নিয়ে সবার আগে একটা তদন্ত হওয়া উচিত। নামেই আমি বলছি আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, আপনি দেখুন তো, আপনাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনি প্রাইভেট হসপিটালে যান, গিয়ে বলুন আমি ভর্তি হব, আমার অমুক প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট নেবে। আপনি বলুন আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, তখন বলবে 1 মাস ওয়েট করুন, বেড খালি নেই। বড় বড় কথা, প্র্যাকটিক্যাল জায়গায় কি হচ্ছে আগে সেটা খোঁজ নিন, সেটার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন না, কারণ আপনিও সেই প্রাইভেটাইজেশনের সঙ্গে যুক্ত। আর আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে এমন করেছেন, স্কুল শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে যাতে লোকে সরকারি শিক্ষা বা সরকারি স্বাস্থ্য না পায়, তাকে বাধ্য হবে প্রাইভেটে যেতে। তাই জন্যই দেখবেন পাড়ায় পাড়ায় আজকে হসপিটাল আর প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে, যেটা আরো আগে আগামী 20 বছর আগে ছিল না।